শুভ সকাল। স্বাগত জানাচ্ছি সাতকাহন আয়োজিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কাহনে। আপনাদের সাথে রয়েছি আমি শাশ্বতী মাথিন। আমাদের স্বাস্থ্য কাহনের আজকের আলোচনার বিষয় সুস্থ দাঁতের জন্য করণীয়। আমাদের সাথে আজ যিনি যুক্ত রয়েছেন তিনি কেবল একজন চিকিৎসকই নন, তিনি একজন সফল উপস্থাপকও। এমটিভি, বাংলাভিশন আর টিভিতে তিনি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে দীর্ঘদিন কাজ করছেন। তিনি আজ কেউ নন, তিনি আমাদের অত্যন্ত পরিচিত এবং প্রিয় মুখ সানজিদা হোসেন, ডাক্তার সানজিদা হোসেন। আর দর্শক শুরুতেই আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে সানজিদা আপা আর আমি একই সাথে কলিগ ছিলাম এনটিভিতে, রিলেটিভলি কাজ করেছি। এবং ওর সাথে আমার সম্পর্কটা আসলে আপনি বলবার মতো নয়। ওর সাথে আমার সম্পর্কটা তুমি তুমি পর্যায়ের একটা সম্পর্ক। তো আমি আজকের অনুষ্ঠানে আপাকে তুমি করেই বলবো। এতে মনে হয় যে অনুষ্ঠানটা আরো অনেক বেশি প্রাঞ্জল হবে। কেমন আছো মাথিন, আপা? তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ। মানে সুন্দর এত এত প্রেজ করে আসলে তুমি আমাকে আম, মানে পরিচয় করিয়ে দিয়েছো দর্শকদের সাথে। আমি ভালো আছি, নিশ্চয়ই তুমিও ভালো আছো এবং দর্শকরাও নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। ধন্যবাদ আমাকে এখানে তোমার মানে সাতকাহনে আমন্ত্রণের জন্য। আর আরেকটি আরেকটি ইনফরমেশনও দর্শকদের আমরা জানিয়ে দিই। সেটি হচ্ছে সাতকাহনের একজন অন্যতম উপদেষ্টা হিসেবেও যে তুমি আছো আমাদের সাথে। সেটি ভালো লাগছে, সেটাই যে মনে হচ্ছে যে আসলে অন্য মানে কোনো অতিথি হিসেবে যে আছি সেটা মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা তো আমারই জায়গা। তোমারই ঘর। সেই সেই ঠিক আছে আপা, আমরা প্রথম প্রশ্নে চলে যাই। আচ্ছা, দাঁতের যত্ন বলতে আসলে কেবল দাঁত নয়, সম্পূর্ণ মুখগহ্বরের যত্নটাকেই তো আসলে বোঝায়। তো সেই ক্ষেত্রে প্রতিদিনের দাঁত প্রতিদিনের হচ্ছে দাঁতকে ভালো রাখার জন্য প্রতিদিনের যত্নটা কিরকম হবে? হ্যাঁ, মানে দাঁতের এবং মুখের প্রতিদিনের যত্নটাই আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দাঁত এবং মুখ ভালো রাখার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যদি আমরা একটু প্রতিদিনের যত্নের কথা মাথায় রাখতে চাই, তাহলে সবার আগে যেটি প্রয়োজন সেটি হচ্ছে প্রতিদিন ব্রাশ করার যে সময়টা, সেটি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এবং ব্রাশ করার সময়টা আসলে হতে হবে, আমরা অনেক সময় মনে করি কি যে সকালবেলা উঠেই যে ব্রাশ করাটা সেটি বোধহয় মানে একমাত্র আমাদের মানে একমাত্র সময়, কিন্তু অ্যাকচুয়ালি প্রতিদিন ব্রাশ করা বা পরিষ্কার করার যে প্রধান বিষয় সেটি হচ্ছে অন্তত পক্ষে 2 বেলা ব্রাশ করতে হবে আমাদেরকে। ব্রাশ করতে হবে কখন? সেটা বেশিরভাগ সময় আমরা যেটা করি, সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তার আগে ব্রাশটা করে তারপর নাস্তা করি, যেটা আসলে একেবারেই আমরা যারা ডেন্টাল সার্জন আছি তারা কখনোই সাজেস্ট করি না। কারণ সকালের ব্রাশটা হতে হয় নাস্তার পরে। আমি যখন নাস্তার পরে ব্রাশ করব, সেটি কিন্তু তখন আমাকে সারা দিনের একটা পরিচ্ছন্নতার ফিল এনে দিবে মুখের ভেতরটাতে। হ্যাঁ, কিন্তু আমি যদি নাস্তার আগে ব্রাশ করে ফেলি, নাস্তা করে তারপর কিন্তু আসলে সারাটা দিন আমার খুব বেশি আসলে ভেতরের যে একটা পরিচ্ছন্ন ফিল সেটা কিন্তু আসে না। আরেকটা বিষয় হচ্ছে খুবই জরুরি সময়, সেটি হচ্ছে রাতের বেলা। অনেক সময় যে আমরা এটা ভাবি যে সকালে উঠেই কিভাবে, মানে অনেকে যেটা মুখে বলে যে বাসি মুখে আমি নাস্তা করি কিভাবে। মুখটা কিন্তু বাসি থাকে না, কারণ আপনি কিন্তু লাস্ট যে ব্রাশটা করেছেন সেটি কিন্তু রাতের বেলা খাবারের পর। তো এইটা খুব ইম্পর্টেন্ট যে রাতে খাবারের পর, খাবার শেষ করে যদি আমি ব্রাশ করে ফেলি, সকালবেলা কিন্তু আমাকে আবার আবার ব্রাশ করার প্রয়োজন হয় না। সকালে আমি কুলি করে বা মুখটা একটু পরিষ্কার করে ফ্রেশ হয়ে তারপরে আমি নাস্তাটা করে দেন আমি ব্রাশ করব। সকালে নাস্তার পর, রাতে খাবারের পর, এই দুইটা সময় হচ্ছে ব্রাশ করার সবচেয়ে উপযুক্ত সময়। ব্রাশের পাশাপাশি অনেক সময় আমরা চিন্তা করি যে প্রতিদিন ব্রাশ করছি, কিন্তু মানে ব্রাশের যে ব্যাপারটা, শুধু ব্রাশ করলেই হবে না, ব্রাশিং এর টেকনিকটাও কিন্তু জানতে হবে। সেটি আমরা অনেক সময় জানি না, এটি একটু জেনে নেওয়া উচিত। আমরা এখন ইউটিউবে দেখতে পাই বিভিন্ন মানে ইন্টারনেটের যে ইয়েটা মানে অ্যাক্সেসটা আমাদের এত ভালো হয়েছে, আমরা চাইলে কিন্তু যে কেউ যে কোনো সময় ব্রাশের টেকনিকটা জেনে নিতে পারেন। এছাড়া তিনি প্রতি যে চেক আপ যে সময়টা থাকে তার ডেন্টাল সার্জনের কাছে, তার মাধ্যমে তিনি শিখে নিতে পারেন। আমরা সেটি কিন্তু বলে দিই আমাদের পেশেন্টদেরকে যে কিভাবে আসলে ব্রাশ করতে হবে, টেকনিকটা আমরা শিখিয়ে দিই কাউন্সেলিং এর মাধ্যমে।
সেটি শিখে নিতে পারে। ব্রাশ একেবারে সঠিক টেকনিকে ২ বেলা ব্রাশ করতেই হবে। এটি হচ্ছে প্রধান শর্ত মুখ এবং দাঁতের যেকোনো রোগকে প্রতিরোধ করার জন্য। আরেকটা হচ্ছে অনেক সময় অনেকে ২ দাঁতের মাঝামাঝি জায়গা সেখানে খাবার আটকে থাকে। সেটির কারণেও কিন্তু অনেক রোগ জন্ম দেয় মুখের মধ্যে, দাঁতের মধ্যে। তো এই সুযোগটা যাতে না থাকে আমরা ডেন্টাল ফ্লসিং করতে পারি। টুথপিক ইউজ করাটা আমরা কখনোই সাজেস্ট করি না। কারণ টুথপিকের কারণে অনেক ধরনের ল্যাসারেশন হতে পারে, গাম ইনজুরি হতে পারে, বেশ কিছু ক্ষতিকর বিষয় আসার একটা সুযোগ থাকে, সম্ভাবনা থাকে, ঝুঁকি থাকে। সেজন্য ডেন্টাল ফ্লস বাজারে ভীষণ অ্যাভেলেবল পাওয়া যায়। আমরা ২ দাঁতের মাঝামাঝি জায়গাগুলোতে কিন্তু ডেন্টাল ফ্লসিং করে দাঁতটাকে পরিষ্কার করতে পারি। অনেকে মনে করে আমরা দাঁত তো পরিষ্কার করি, আমি তারপরও কেন আমার মুখে এত প্রবলেম থাকছে। আমরা যেটা দেখি যে অনেকে দাঁত পরিষ্কার করতে গিয়ে জিহ্বার যে একটা আলাদা পরিচ্ছন্নতা আছে, পরিষ্কার আছে, সেটি অনেকে বুঝতে পারে না। জিহ্বারটা বা টাং কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে এবং সেটি আমরা অনেক ব্রাশে দেখতে পাই যে ব্রাশের পেছনের সাইডে টাং ক্লিনার থাকে। এছাড়া যদি ব্রাশের মধ্যে না থাকে আমরা আলাদাভাবে সফট ব্রিসেলের ব্রাশ দিয়ে টাংটাকে পরিষ্কার করতে বলি। কারণ এই টাঙে যে খাঁজকাটা মানে প্যাপিলারি যে পোর্শন গুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু টাংটা কিন্তু স্মুথ না। একটা ন্যাচারাল টাং বা সুস্থ টাং বা যে জিহ্বাটা থাকে সেটি কিন্তু খাঁজকাটা থাকে। ওই যে যে মানে ছোট ছোট জায়গাগুলো ওখানে কিন্তু খাবার আটকে থাকার একটা সম্ভাবনা থাকে, জায়গা থাকে। সেটা পরে ইনফেক্টেড হয়ে কিন্তু ভবিষ্যতে একটা রোগের জন্ম দিতে পারে। এই পরিচ্ছন্নতাটা তাই আমাদের প্রয়োজন। তারপর হচ্ছে আমি একটু বেশি ভাস্ট করে বলছি কারণ অনেক ছোট ছোট বিষয় তো মাথিন, এগুলো অনেকেই বুঝে না, কিন্তু আমি খুব ফিল করি যে এগুলোই আসলে জানা দরকার। তো এই যে তারপর হচ্ছে টাং ক্লিনারের ব্যাপারটা থাকলো। মুখের ২ দাঁতের মাঝামাঝি জায়গায় পরিষ্কারের জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে মাউথ ওয়াশ ইউজ করতে পারি। সেই মাউথ ওয়াশ নিয়ে আমরা পরে কথা বলবো। মাউথ ওয়াশের আলাদা একটা মানে ডিটেইল ব্যাপার আছে, সেটি একটু বিস্তারিত করব। এই বিষয়গুলো যদি আসলে আমরা জানি যে ব্রাশ করা, টাং ক্লিন করা এবং সেই ব্রাশের টেকনিকটা ঠিক রাখা এবং প্রতি ৬ মাস থেকে ১ বছর অন্তর অন্তর যদি রেগুলার একটা চেক আপের মধ্যে থাকা যায়, হ্যাঁ, এই বিষয়গুলো যদি একটু মেনটেন করা যায় আমার মনে হয় মুখের এবং দাঁতের যে কোনো সমস্যার সমাধান খুব সহজে সম্ভব, প্রতিরোধ খুব সম্ভব এবং যদি কোনো বিষয় হয়ে যায় বা কোনো রোগের শুরুটা যদি ধরতে পারা যায় তাহলেও কিন্তু খুব সহজে সেটার চিকিৎসা করা সম্ভব। তো এগুলো হচ্ছে প্রধান শর্ত আর কি প্রতিদিনের যত্ন যদি আমরা বলতে চাই। ধন্যবাদ আপা। আপা তোমার কাছে আমার আরেকটা জিনিস জানবার রয়েছে। তুমি ব্রাশের কথা বলছিলে, টেকনিকের কথা বলছিলে। কোন ধরনের ব্রাশ আসলে ব্যবহার করা ভালো? হ্যাঁ, এটা অনেকে মনে করে যে কোন ধরনের ব্রাশ। হুম। ব্রাশ তো আসলে এখন বাজারে অনেক ধরনের ব্রাশ পাওয়া যায়। সাধারণত আমরা বলি হচ্ছে খুব হার্ড ব্রিসেলের ব্রাশ ইউজ না করাই ভালো। কারণ একটা যখন হার্ড ব্রিসেল মানে হচ্ছে যেই মানে ক্লিনিং যে পোর্শনটা, হ্যাঁ? যেটা দিয়ে ক্লিন করা হয়। মানে হ্যান্ডেল এবং ব্রিসেল ২ টা তো পোর্শন। তো ব্রিসেলটা যদি হার্ড থাকে ওইটা কিন্তু মানে কন্টিনিউয়াস একটা মানে প্রেসার দিচ্ছে দাঁতে বা মাড়িতে। সেই হার্ড ব্রিসেলটা আমি যখন প্রতিদিন ব্রাশ করব, ২ বেলা ব্রাশ করব, মানে বেশ কিছুদিন চলে গেলে বা বেশ কিছু মাস পরে দেখতে পাবো যে দাঁত যে ক্ষয় হচ্ছে, অনেক সময় দাঁত ক্ষয় হওয়ার একটা কারণ কিন্তু এই হার্ড ব্রিসেলের ব্রাশ। তাই আমরা বলি সাধারণত যে একটু সফট ব্রিসেল এর ব্রাশটা ইউজ করতে এবং খুব ভালো ভালো ব্রাশ আছে, অনেক ভালো ভালো ব্র্যান্ড হয়েছে। সেই ব্রাশগুলো যদি একটু দেখে শুনে বুঝে ইউজ করা যায় এবং ব্রাশ কতদিন পর্যন্ত ইউজ করতে হবে সেটিও এক ধরনের একটা প্রশ্ন থাকে অনেকের যে কতদিন আমি একটা ব্রাশ ইউজ করতে পারবো। এটি এক এক ব্রাশের ক্ষেত্রে এক এক রকম বা এক এক জনের ক্ষেত্রে এক এক রকম। আমরা যেহেতু বলি যে টেকনিকটা শিখে নিতে খুব বেশি প্রেসার দিয়ে ব্রাশটা ইউজ না করাই ভালো। একটা অপটিমাম প্রেসার আছে। আমি যখন দাঁত পরিষ্কার করব, মুখ পরিষ্কার করব, তখন সেই মানে যে প্রেসারটা দেওয়া প্রয়োজন জাস্ট ওইটুকু প্রেসার দিয়েই যে রোটেটরি মুভমেন্টে আমরা সাধারণত ওপরের দাঁত নিচের ডিরেকশনে এবং নিচের দাঁতগুলো উপরের ডিরেকশনে আমরা ব্রাশ করতে বলি। ওই টেকনিকটা সাধারণত আমরা বলে দিই। তো এই টেকনিকে যদি কেউ মানে সাধারণত মানে ঠিকঠাক মতো কেউ ব্রাশ করতে পারে সাধারণত সে নিজেই বুঝতে পারে একটা ব্রিসেল যখন বাঁকা হয়ে যায়, সেই ব্রিসেল গুলো যখন একটু বেঁকে যায় তখনই কিন্তু বোঝা যায় যে এটার সময় শেষ হয়ে গেছে। সেটা ২ মাস হতে পারে, ৩ মাস হতে পারে, অনেক ক্ষেত্রে ৫ মাস হতে পারে, ডিপেন্ড করছে। হ্যাঁ, তো সাধারণত ওই ওই লক্ষণগুলো দেখেই বোঝা যায় যে একটা ব্রাশ কতদিন ইউজ করতে পারে। তুমি মাউথ ওয়াশের কথা বলছিলে কিছুক্ষণ আগেই। একটু জানতে চাইবো যে মাউথ ওয়াশ ব্যবহারের নিয়মটা আসলে কি এবং দাঁতের পরিষ্কার পরিচ্ছন্নতায় এর ভূমিকা কতখানি?
দাঁত পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে হচ্ছে মানে মাউথ ওয়াশটা আমরা বলি অনেকের ক্ষেত্রে যাদের সবার আগে সবচেয়ে বেশি বলি হচ্ছে যাদের হচ্ছে বিভিন্ন রোগ ডেভেলপ করে গেছে, হ্যাঁ, সেই একজন মানুষের যার হচ্ছে জিঞ্জিভাইটিস আছে, মানে মাড়ির প্রদাহ, তারপর পেরিওডন্টাইটিস আছে, তাদেরকে তখন আমরা একটা পরামর্শ দিই হচ্ছে স্কেলিংটা তো ম্যান্ডেটরি, এবং স্কেলিংটা যাতে মানে স্কেলিং এর পরবর্তীতে যাতে হিলিংটা ভালো হয় সেই কারণেই কিন্তু আমরা মাউথ ওয়াশটাকেও কিছুদিন ব্যবহার করতে বলি। অনেকে আছে কি ওভার দ্য ইয়ার কিছু মাউথ ওয়াশ ইউজ করে, সেটিও অনেক সময় করা যায়, কিন্তু মুখের ভেতরে কিছু নর্মাল ফ্লোরা থাকে আমরা দেখি অনেক সময়, কিন্তু সেই ফ্লোরাগুলো মানে মুখের যে স্বাভাবিক এনভায়রনমেন্টটা সেটিকে কিন্তু বজায় রাখতে সাহায্য করে। তাই আমরা যদি ওভার দ্য ইয়ার একেবারে প্রতিদিন যদি 2 বেলা 3 বেলা করে মাউথ ওয়াশ ইউজ করি, সেটিও কিন্তু আমরা আসলে খুব বেশি সাজেস্ট করি না, সেটিও সবসময় আসলে ফ্রেন্ডলি হয় না মুখের জন্য। হ্যাঁ, মাউথ ওয়াশ ইউজ মানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য, মুখের পরিচ্ছন্নতার জন্য মাউথ ওয়াশটা ম্যান্ডেটরি, বাট একেবারে মানে 6 মাস ধরে বা 1 বছর ধরে বা প্রতিদিন আমি চালিয়েই যাব সেটির প্রয়োজন নেই। তাহলে না হয় কি মুখের যে নর্মাল ফ্লোরা বা ব্যাকটেরিয়া গুলো যেগুলো মুখের জন্য মানে উপকারী, সেই নর্মাল ফ্লোরা গুলো অনেক সময় ডিস্টার্বড হয়। তো সেটি আমরা বলি যে যখন আপনার প্রয়োজন হয় আপনি ডাক্তারের পরামর্শ মতো মাউথ ওয়াশ ইউজ করতে পারেন। সেই মাউথ ওয়াশ গুলো বাজারে পাওয়া যায়, খুব সহজেই পাওয়া যায়। এছাড়া হালকা গরম পানিতে লবণ দিয়ে, যেটি আসলে আমরা ঘরেই করতে পারি, যদি মুখের মধ্যে একটু মনে হয় যে আমার খারাপ লাগছে, বা আমি হঠাৎ করে অনেকে মনে করতে পারে যে মুখের দুর্গন্ধ, মুখের ভেতরের অস্বস্তি ভাব, এই বিষয়গুলো দূর করার জন্য কিন্তু মাউথ ওয়াশ খুব কার্যকরী। ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুমি আমাদেরকে জানালে। আপা, পরবর্তী প্রশ্নে চলে যাই, সেটি হচ্ছে অনেকেই মুখের দুর্গন্ধের সমস্যায় ভোগে এবং এটা খুব বড় ধরনের একটা সমস্যাও, যদিও অনেক মনে হয় যে ছোট, কিন্তু খুবই প্রচলিত একটা সমস্যা এটা। সমস্যা। হ্যাঁ, সেই মুখের দুর্গন্ধের সমস্যাটা কারণ হ্যাঁ, সমস্যাটা হ্যাঁ, হ্যাঁ, মানে যেটি হয়েছে কি মুখের দুর্গন্ধটা না শুধু মানে নিজস্ব সমস্যা না, এটা একটা সামাজিক সমস্যা হয়ে যায় অনেক সময়। কারণ একদম একদম দেখা যায় যে আমরা একটা আড্ডাতে বা বন্ধুদের সাথে বা খুব প্রিয়জনের সাথে কথা বলতে গেলে যদি আসলে মুখ থেকে দুর্গন্ধ আসে, সেটি কিন্তু আমাদের কনফিডেন্স লেভেলটাকে অনেক কমিয়ে দেয়। হ্যাঁ, একদম যত ভালো লাগে স্মার্ট না হোক না তখন। কেন। একেবারেই। তো এই জন্য মুখের দুর্গন্ধটা ভীষণ জরুরি। সেটি যদি হয় আমাকে আগে কারণটা জানতে হয় অনেক সময়, যে কি কারণে মুখের দুর্গন্ধটা হ্যাঁ, হয়েছে। সেই অনেক কারণ থাকে। প্রশ্নটাতেই আসছিলাম যে কি হ্যাঁ, কি কারণে অনেক, মুখের দুর্গন্ধ হয়। নিশ্চয়ই অনেক কারণ থাকে। কিছু কারণ হচ্ছে মুখের ভেতরের নিজস্ব কারণ, কিছু আছে মুখের বাইরের কারণ, যেমন শরীরের অন্যান্য সিস্টেমিক ডিজিজের কারণে হয়। সেগুলোতে আজকে না যাই, কারণ ধরো যে তোমার গ্যাস্ট্রিক সমস্যা হলে, লিভারের সমস্যা হলে, সেটি থেকে কিন্তু মুখের দুর্গন্ধ আসতে পারে। এই কারণগুলো যদি জানা যায় যে না এটি গ্যাস্ট্রিকের সমস্যা না বা লিভারের জনিত কোনো সমস্যা না, তাহলে বুঝতে হবে যে এটি জন্য আসলে মুখের দুর্গন্ধটা মুখের কারণেই হয়েছে। তো মুখের দুর্গন্ধটা হওয়ার কারণ কি কি আমি বলছিলাম, বেশ কিছু কমন রোগের কথা, যেমন জিঞ্জিভাইটিস বা মাড়ির প্রদাহজনিত কারণ, সেটি একটা প্রধান কারণ যে মুখের দুর্গন্ধ হওয়ার। তারপর মুখের এই ক্লিনিং মানে পরিচ্ছন্নতাটা যদি ঠিকঠাক মতো না হয়, এবং এই পরিষ্কার পরিচ্ছন্ন না হলেই কিন্তু জিঞ্জিভাইটিস পেরিওডন্টাইটিস ডেভেলপ করে। তো যখনই মুখের ভেতরে এই রোগগুলো দেখা দেয়, কেউ যদি একটু সচেতন থাকে না, সে কিন্তু বুঝবে মাথিন। কারণ মানে যার ভেতরে মুখের দুর্গন্ধ আছে সে দেখবে তার মাড়িটা একটু একটু ফোলা, সে দেখবে তার মুখের সাথে বা দাঁতের সাথে মাড়ির যে সংযোগ স্থলটা, সেখানে একটা লেয়ার পাওয়া যায়, শুরুর দিকে একটু সাদা সফট আবরণ, আস্তে আস্তে সেই লেয়ার গুলো পাথরের মতো শক্ত হয়ে যায়, কালচে হয়ে যায়, ওটিকেই তখন মনে হয় কি দাঁতের মতো শক্ত। ওগুলো কিন্তু আসলে দাঁত না, কালচে একটা আবরণ, ওগুলোকে ডেন্টাল স্টোন বলা হয়। তো এই বিষয়গুলো মুখের দুর্গন্ধের জন্য অনেক দায়ী। আরেকটা বিষয় হচ্ছে খুব জরুরি, সেটি হচ্ছে কারো যদি স্মোকিং এর মানে অভ্যাস থাকে, কেউ যদি খুব বেশি ধূমপান করে, তার মুখেও কিন্তু খুব বাজে গন্ধ হয়। তো সেটি তাহলে পরিত্যাগ করতে হবে। আর যখনই কারো মুখের দুর্গন্ধের কারণ এই জিঞ্জিভাইটিস বা পেরিওডন্টাইটিস হয়, তখন সে অবশ্যই ডেন্টাল সার্জনের কাছে যেতে হবে, এবং সেই চিকিৎসক তাকে পরামর্শ দেবেন স্কেলিং করার। স্কেলিংটা করলে হয় কি যে এই যে মুখের বা দাঁতের সাথে মাড়ির যে সংযোগ, সেখানে যে শক্ত পাথরের মতো আবরণটা থাকে, যে ডেন্টাল স্টোনটা থাকে, সেটিকে তখন স্কেলিং এর মাধ্যমে আমরা অপসারণ করে দেই।
স্কেলিং এর পরবর্তীতে আমরা তখন তাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে বলি। প্রয়োজন হয় যদি সেই ইনফেকশনটা একটু বেশি জটিল হয়ে যায়, একটা অ্যান্টিবায়োটিক কাভারেজ তাকে দেওয়া হয়, এবং মাউথ ওয়াশটা, এবং তখন কিন্তু মাউথ ওয়াশের একটা বড় কার্যকরী ভূমিকা রয়েছে মাউথ ওয়াশের ক্ষেত্রে। হিলিংটা, যে আমার মাড়িটা যে একটু আলগা হয়ে গেল স্কেলিং এর কারণে, সেই জায়গাটা যাতে একটু ভরাট করে দেওয়া হয়। এবং মানে আমরা বলি যে আপনি আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে এই নিয়ম কানুনগুলো মেনে চলবেন, এবং 6 মাস পরে আবার আপনি একটু আসবেন আমাদের কাছে। আমরা তখন আবার দেখবো, যদি প্রয়োজন হয় আবার স্কেলিং করব। তো তখন কিন্তু একজন মানুষ খুব ফ্রেশ ফিল করে যখন স্কেলিং হয়ে যায়, এবং সেই মুখের জিঞ্জিভাইটিস এবং পেরিওডন্টাইটিস এর কারণে এতদিন সে আসলে মানে একটা অস্বস্তি ফিলিং এর মধ্যে ছিল, সেটি কিন্তু আফটার স্কেলিং সে খুব ফ্রেশ ফিল করে, এবং সে বুঝতেই পারে যে মানে সে ভালো বোধ করছে। তো এটি একটু খেয়াল রাখতে হবে, সে নিজেই যদি সচেতন হয়, সঠিক সময় সঠিক জায়গায় গিয়ে যদি করিয়ে নেয় সে স্কেলিংটা, তাহলে কিন্তু মানে ভালো থাকে, মুখের দুর্গন্ধটা চলে যায়। আচ্ছা, সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন করবো। অনেকেরই মানে একটা অভিযোগ থাকে যে স্কেলিং করবার পরে মনে হয় যে মুখ খালি খালি হয়ে গেছে, কি যেন নাই কি যেন নাই। মানে হ্যাঁ, হ্যাঁ, এইরকম একটা অভিযোগ করে অনেকে যে কি কি হয়ে গেল আমার মুখে। সেটা সম্পর্কে তোমার মতামতটা একটু শুনতে চাই। হ্যাঁ, কি যেন নাই বলতে ওই যে মানে ডেন্টাল স্টোন গুলা নাই আর কি, যেগুলা ছিল সেটাই। এতদিন। স্টোন গুলা হ্যাঁ। নাই মানেই হচ্ছে আপনার মুখের যে মানে যেই অস্বস্তি ভাবটা যেটার জন্য দায়ী ছিল, সেগুলো কিন্তু চলে গেছে। স্টোন মানে তো আসলে আপনার বুঝতে পারে একটা পাথর, একটা একটা জিনিসকে আমরা পাথর বলছি মানে কেন, কারণ তার ওইটার ভারটা কিন্তু অনেক, যখন অনেক বছরের বা অনেক দিনের অনেক সময়ের এক একটা মানে জীবাণু, তারপর খাবার, তারপর এই মানে বেশ কিছু ফ্যাক্টর আছে স্টোন গুলো ডেভেলপ করার জন্য, সেগুলো অনেকদিন ধরে জমে জমে যখন স্টোন হয়ে যায়, সেটি কিন্তু খুব ভারী হয়ে যায়। তো এই যে ভারী একটা বিষয় মানে পদার্থ আমি সরিয়ে দিচ্ছি স্কেলিং এর মাধ্যমে দাঁত থেকে বা মুখ থেকে, তখন কিন্তু কিছুদিন একটু হালকা ভাব লাগবে। সো এই হালকা ভাবটা বা কি যেন নাই ভাবটা, এটা পজিটিভ, এটিকে নেগেটিভ ভাবলে হবে না যে আমার কি যেন নাই। সো এটিকে এটির সাথে আস্তে আস্তে যখন সে আছি তো না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। একটু দুঃখিত, আমার একটু সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তো যেটি হচ্ছে ওই ফ্রেশ ফিলিংটা আমরা ওইটিকে আসলে পজিটিভলি ধরি। হ্যাঁ, তো মানে কি যেন নাই ভাবটাকে নিয়ে খুব বেশি বদার্ড না হওয়াই ভালো আমার মনে হয়। আচ্ছা, আপা, মুখের দুর্গন্ধ প্রতিরোধে স্কেলিং এর কথাটা তো তুমি বললেই। এর পাশাপাশি ধরো ঘরোয়া উপায়ে দুর্গন্ধটা দূর করবার জন্য কি কি করা যেতে পারে? ঘরোয়া উপায়ে দুর্গন্ধ দূর করার জন্য যদি খুব মানে আসলে যে আমি টেকনিক গুলো বলে দিলাম, যে ব্রাশ করা, তারপর মাউথ ওয়াশ ইউজ করা, দুই দাঁতের মাঝামাঝি জায়গাগুলোকে ক্লিন রাখা, দুই দাঁতের মাঝামাঝি জায়গা ক্লিন রাখার জন্য কিছু টুথব্রাশও পাওয়া যায়, ইন্টারডেন্টাল ব্রাশ বলা হয়, চাইলে সেগুলো কেউ ব্যবহার করতে পারে। তো মুখের দুর্গন্ধটা ঘরে বসে আসলে ওরকম কোনো মানে ইয়ে নাই, পদ্ধতি নাই। কারণ হচ্ছে কি, যদি কারণটা থাকে জিঞ্জিভাইটিস পেরিওডন্টাইটিস, ওইটাকে তো আমাকে এক্সক্লুড করতে হবে, ওইটাকে তো আসলে সরাতে হবে। ওটা যদি আমি না সরাই, তাহলে না ঘরে বসে আমি যত যাই করি না কেন, কিছুক্ষণ হয়তো আমি একটু ভালো থাকতে পারবো বা ফ্রেশ ফিল করতে পারবো, কিন্তু এটি আসলে স্থায়ী কোনো সমাধান হয় না। তাই একটু ডাক্তারের কাছে আসলে যেতে হয়। হ্যাঁ, সেই। আর যেমন অনেক সময় দেখা যায় যে পানি শূন্যতা হলেও মুখে দুর্গন্ধ হয়। ওই রকম ছোট ছোট জিনিসগুলো হয়তো ওভারকাম করে ওঠা যায়। একটু হ্যাঁ, পানিটা এবং বেশি পানি শূন্যতার বিষয় হচ্ছে আমি সাধারণ হ্যাঁ পানিটা তো খুব খুব প্রয়োজন প্রতিটি মানুষের, সুস্থ মানুষের জন্য দৈনিক আমরা জানি যে অন্তত পক্ষে 2 লিটার করে পানি খাবে, 1.5 লিটার থেকে 2 লিটার করে পানি কেউ খাবে, যদি কারো কিডনি জনিত বা অন্য কোনো সমস্যা না থাকে। সেক্ষেত্রে পানিটা তো অটো ফ্লাশ আউট করে দিচ্ছেই। কারো যদি পানির অভাব হয়, আমরা বলি যে বিভিন্ন ধরনের স্ট্রেসের কারণেও কিন্তু অনেকের জেরোস্টোমিয়া বা মুখে শুকনা ভাব চলে আসে। কেউ যদি দীর্ঘদিন ধরে স্ট্রেসে থাকে, হঠাৎ করে দেখবা যে কোনো একটা পরীক্ষায় বা ভয়ে চোটে মানুষের মানে মুখ শুকিয়ে যায়, কেন যায়, এটি কিন্তু একটা কারণ, এক ধরনের হরমোন রিলিজ হয়, সেটির কারণে আমাদের মানে মুখ শুকিয়ে যায়। তো এই যে এই স্যালিভাটা বিষয়গুলো আর কেউ বের হয় না। হ্যাঁ, হ্যাঁ, স্যালিভাটা আর সেটি বের হচ্ছে না। একেবারে। এবং কিছু রোগ থাকে, স্যালাইভারি গ্ল্যান্ডের কিছু রোগ থাকে,
তার কারণে অনেক সময় মুখের দুর্গন্ধ হতে পারে। মুখের দুর্গন্ধ মানে মুখের যে স্যালাইভাটা স্টিকি হয়ে যায়। দেখবা যে আমাদের যে স্যালাইভার যে কনসিস্টেন্সিটা অনেকের ক্ষেত্রে স্যালাইভাটা খুব স্টিকি হয়ে যায়। সে বলে যে আমার আঠা আঠা হয়ে গেছে, আমি মানে অস্বস্তি লাগে, খারাপ লাগে। তাদের ক্ষেত্রে কিন্তু মুখের দুর্গন্ধটা অনেক বেশি থাকে। তারা অনেকের আবার স্যালাইভারি গ্ল্যান্ড মানে কিছু কিছু গ্ল্যান্ড ব্লক হয়ে যায় কোনো কারণে। হ্যাঁ, সে যখন ব্লক হয়ে যায় তার কারণে আবার স্যালাইভাটা বা লালাটা মুখের মধ্যে নিঃসরণ করতে পারে না, তখন কিন্তু মুখটা একদম শুকিয়ে যায়। তখন কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরের মাধ্যমে আমরা ঠিক করে দেই, এবং সেটি আসলে অবশ্যই ডেন্টাল সার্জনের কাছে গিয়েই। এবং আমি দর্শকদেরকে আরেকটা বিষয় খুব সতর্ক করে দিতে চাই, আমরা ডেন্টিস্টের কাছে যাওয়া বা চিকিৎসকের কাছে যাওয়া মনে করি যে একটা মানে চেম্বারে যাওয়া বা হসপিটালগুলোতে যেমন খুব সহজ চেনা, যে আমি ডেন্টাল কলেজগুলোতে বা ডেন্টাল কলেজ হাসপাতালগুলোতে আমি যাচ্ছি, সেখানে সবাই মানে অবশ্যই পাশ করা ডাক্তার, সেটি কিন্তু সব সাধারণ মানুষ বুঝে। কিন্তু যখনই চেম্বারগুলোতে যাওয়া হয়, অনেক অপচিকিৎসক আছে জানো মাথিন, এত এত বেশি আমাদের দেশে এই ম্যাল প্র্যাকটিসটা, এবং এত বেশি মানে ডেন্টালে বিশেষ করে ডেন্টিস্ট্রিতে এই কোয়াক ডাক্তার যারা আছে, কোয়াক যারা আছে, তারা তারা ডাক্তার নাম নিয়ে তারপর হচ্ছে এবং খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে যাচ্ছে, এবং মানে সাধারণ মানুষকে তারা কিন্তু এক ধরনের মানে ধোকা দিচ্ছে আমি বলবো। কারণ সাধারণ মানুষ আসলে জানে না, তারা দেখছে একটা সুন্দর সাজানো গোছানো চেম্বার, সেখানে আমি যাই। তো অনেক চিকিৎসা আছে যারা কিন্তু যেগুলো কিন্তু আসলে তাদের দিয়ে সম্ভব না। তারা হয়তো খুব সাধারণ কিছু বিষয় জেনে বুঝে হয়তো বসে গেল একটা চেম্বার নিয়ে, কিন্তু এই জটিল বিষয়গুলো যখন নিয়ে কেউ যায়, সেগুলো কিন্তু ম্যানেজ করা তাদের জন্য সম্ভব হয়ে ওঠে না, এবং এই অপচিকিৎসকরা অনেক রোগ কিন্তু আরো জটিল করে দেয়। খুব সাধারণ কিছু রোগ হয়তো সাধারণভাবে আমরা ম্যানেজ করতে পারতাম, সেই জিনিসগুলোকে তারা আরো জটিল করে দিচ্ছে একটা ম্যাল প্র্যাকটিস বা ম্যাল ট্রিটমেন্টের মাধ্যমে। তো এই বিষয়গুলো একটু মানুষের জানতে হবে, যে কিভাবে আমি এই চেম্বারে যে একজন পাশ করা ডাক্তার বসে, সেটি কিভাবে জানবো। খুব স্বাভাবিকভাবে প্রশ্নটা চলে আসে, কিন্তু সেটি জানার একটা উপায় হচ্ছে আমরা যখন এখন চেম্বারগুলো করছি, এবং অনেক চেম্বার হচ্ছে ঢাকা শহরে, বিশেষ করে মানে শহরগুলোতে, এই চেম্বারগুলোতে যে সাইনবোর্ড আমরা ব্যবহার করি, যারা রেজিস্টার্ড ডেন্টাল সার্জন আছেন, আমরা বিএমডিসি কর্তৃক স্বীকৃত একটা নাম্বার কিন্তু আমাদেরকে আমাদের যারা মানে কর্তৃপক্ষ আছেন তারা আমাদেরকে দিয়ে দেন, এবং সেই বিএমডিসির সার্টিফিকেটের যে নাম্বারটা, সেটি আমরা আমাদের প্রত্যেকটি যারা পাশ করে ডেন্টিস্ট আছি, ডেন্টাল সার্জন, আমাদের কার্ডে, আমাদের ভিজিটিং কার্ডে, আমাদের সাইনবোর্ডগুলোতে কিন্তু আমরা দেই। তো এটি একটু একটা সবচেয়ে বড় একটা সহজ উপায় আর কি, যে যখনই কেউ দেখবেন যে এই মানে নাম্বারটির নেই, তখন কিন্তু একটু মানে সন্দেহ আপনাদের মনের মধ্যে আসতেই পারে যে ভেতরে যিনি আছেন তিনি আসলে পাশ করা ডেন্টাল সার্জন কিনা। তো সেটি একটু নিশ্চিত হয়ে যে তিনি আসলেই পাশ করা ডেন্টাল সার্জন, তারপরে তাকে দিয়ে যে কোনো ধরনের চিকিৎসা আপনারা করাতে পারেন, এবং সেটি আসলে মানে তার ক্ষেত্রে ভালো হবে। আমি খুব সাধারণভাবে তাদেরকে খুব সহজ উপায়টা বুঝিয়ে দিলাম, যারা সাধারণ মানুষ আছেন। খুবই গুরুত্বপূর্ণ আরেকটি তথ্য তুমি আমাদেরকে দিলে আসলে। আপা একটু রুট ক্যানেলের বিষয়ে চলে যাই। রুট হ্যাঁ, ক্যানেল ব্যাপারটা আসলে কি, এটা কেন করা হয়, এবং রুট ক্যানেল করবার পদ্ধতিটা কি? আচ্ছা। দাঁতের তো অনেক ধরনের সমস্যা আছে, মুখের এবং দাঁতের। তো একটা খুব সাধারণ সমস্যা হচ্ছে দাঁতের ক্ষয়রোগ বা ডেন্টাল ক্যারিজ, যেটিকে আমরা বলি সাধারণত। ওই ক্যারিজের জন্য সেই ক্যারিজটা আস্তে আস্তে প্রথমে ইনিশিয়ালি ব্ল্যাক থাকে, গর্ত হবে অনেক সময়, একটু যদি খেয়াল করি আমরা যে একটা ছোট গর্ত থাকবে, সেই গর্তটা প্রথমে দাঁতের শিরশির ভাব সৃষ্টি করবে। অনেকেই বলেন যে দাঁত শিরশির করছে। কেন করছে? কারণ আপনার দাঁতটা ক্ষয় হয়ে গেছে। দাঁতের যে এনামেল পোর্শনটা ছিল, সব শক্ত আবরণটা আপনার দাঁতকে প্রোটেকশন দেয় শিরশির হওয়া থেকে। ওই আবরণটা যখন আস্তে আস্তে ক্ষয় হতে থাকে, ডেন্টিন একটা পোর্শন আছে, সেই ডেন্টিন পার্টটা যখন এক্সপোজড হয়ে যায়, তখনই কিন্তু শিরশির ভাব হয়। ব্যথা না, কিন্তু শিরশির ভাব, আমার খুব শিরশির লাগছে, একটু ঠান্ডা, একটু গরম বা একটু মিষ্টি জাতীয় কিছু খেতে গেলে এক একজনের ক্ষেত্রে এক এক রকমের সেই শিরশির ভাবটা বেড়ে যায়। তো ওই পর্যন্ত যখন এর মধ্যে যখন কেউ আমাদের কাছে চলে আসে, আমরা কিন্তু তখন একটা ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে ওই গর্তটাকে ভরাট করে দিই, এবং সেটি খুব সহজে খুব স্বল্প সময়ে কিন্তু হয়ে যায়। তো এই শিরশির ভাবটা অনেকে ইগনোর করে যান, যে আচ্ছা ঠিক আছে, দেখি না কিছুদিন, দেখি না কমে কিনা। এই ইগনোর করতে করতে যখন ইগনোরেন্স টার কারণে এই শিরশির ভাবটা কিন্তু আর শিরশির ভাবে সীমাবদ্ধ থাকে না, এটি আস্তে আস্তে
ব্যথা শুরু হয়ে যায়। যখনই মাত্র ব্যথাটা শুরু হয়ে যাবে তখন কিন্তু আসলে বুঝতে হবে আপনার ওই যে আমি বলেছিলাম যে এনামেল থেকে গর্তটা বড় হতে হতে ডেন্টিন মানে চলে আসে, সেই ডেন্টিনকেও ভেদ করে যখন পাল্প বা মজ্জাতে টাচ করে যায়, যেটি হচ্ছে দাঁতের সবচেয়ে গভীরের অংশ, যেটির সাথে রক্তনালী স্নায়ু সরাসরি সম্পৃক্ত, যখন ওই জায়গাটাতে এই মানে ক্যারিজটা বা ক্ষয়টা ইয়ে হয়ে যায়, স্পর্শ করে ফেলে, তখনই কিন্তু ব্যথাটা শুরু হয়। এবং তখন যদি কেউ ব্যথার কারণে ডাক্তারের কাছে আসে, তখন আসলে আর ফিলিং দিয়ে কাজ হয় না, কারণ এটি কিন্তু তখন গভীরে চলে গেছে। আমি যখন উপর দিয়ে যতই ফিলিং দিয়ে ভরাট করি না কেন, এটি কিন্তু তখন আর আপনাকে কোনো সমাধান দিবে না, বরং সেটি আরো ক্ষতি হতে পারে। ওটি তখন ফিলিং এ কাজ হবে না। হ্যাঁ, ফিলিং একটা আমরা করি, সেটি হচ্ছে রুট ক্যানেল ফিলিং বা রুট ক্যানেল ট্রিটমেন্ট, সেটিও এক ধরনের ফিলিং। আমরা ফিলিংটা বলি হচ্ছে সেটি গভীরের থেকে আর কি, মানে একেবারে রুট ক্যানেল ট্রিটমেন্ট, রুট ক্যানেল মানে শেকড়ের, সেই রুট ক্যানেলটা যখন করা হয়, রুট ক্যানেলটারও কিছু বিষয় থাকে যে অনেকের ক্ষেত্রে আমরা সিঙ্গেল সিটিং রুট ক্যানেল দিয়ে থাকি। সাধারণত এখন একটু চেষ্টা করি আমরা যে কিভাবে একদিনেই বা খুব অল্প সিটিং এর মধ্যে, ভিজিটের মধ্যে আমরা রুট ক্যানেলটাকে কমপ্লিট করতে পারি। এই রুট ক্যানেলটা কি? রুট ক্যানেলটা হচ্ছে যেই পাল্পটা, যে ইনফেক্টেড পাল্প, যেই জীবাণুটা ধীরে ধীরে বড় হতে হতে বা ক্যারিজটা বড় হতে হতে পাল্পকে টাচ করেছে, ওই পাল্পটাও তো তখন ইনফেক্টেড হয়ে যাচ্ছে। একটু কঠিন করে হয়তো আমি বলছি যে মানে যার কারণে আসলে ব্যথা হচ্ছে, সেই পাল্পটা তো ইনফেক্টেড হয়ে যাচ্ছে, ভেতরের যে মজ্জাটা দাঁতের, সেই ইনফেক্টেড পোর্শনটাকে আমরা তুলে ফেলি, কারণ ওটি তখন আসলে আর কোনো কাজে দেয় না। সেই ইনফেক্টেড পোর্শনটা তুলে ফেলে ওই জায়গায় আমরা একটা আর্টিফিশিয়াল পাল্প বসিয়ে দিই। অনেকে আছে মনে করেন যে দাঁতে ব্যথা, দাঁত বোধহয় তুলে ফেলতে হবে। এখন তো আসলে দাঁত তুলে ফেলাটা কোনোভাবেই আমরা পরামর্শ দেই না, কারণ দাঁত তুলে ফেলা মানেই কিন্তু সমাধান তা না। এই দাঁত তুলে ফেলার পরে কিন্তু আরো অনেক সমস্যা চলে আসে, সেটিতেও আমরা পরে যাব। তো এই জন্য আমরা চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি কিভাবে দাঁতটাকে প্রিজার্ভ করা যায় কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে। সেটিরই প্রধান ইয়ে হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট, এবং এই রুট ক্যানেল ট্রিটমেন্টটার মাধ্যমে আমরা দাঁতটাকে মানে রাখতে যায়, মানে সে যাতে তার কার্যকারিতায় ফিরে আসে, সেই জায়গাটাতে আমরা কিন্তু আসলে নিয়ে আসি। এবং এই যে দাঁতটা এখন রুট ক্যানেল ট্রিটমেন্টের পরে সে কিন্তু এখন মানে ঠিক হয়ে গেল, তার মধ্যে কিন্তু এখন আর কোনো ইনফেকশন নেই। কিন্তু যেটি হয়েছে, দাঁতটা যেহেতু আমরা দাঁতটাকে পাল্পটাকে, যে পাল্পটা দাঁতটাকে জীবিত রাখতো, সেই পাল্পটাকে আমরা সরিয়ে দিয়েছি, সেই দাঁতটা কিন্তু এখন ডেড হয়ে গেল। হ্যাঁ, ডেড হয়ে যায়, কিন্তু সেই ডেড দাঁতটা জায়গা মতো আছে। সেই ডেড দাঁতটার একটা মানে খুঁত থাকে, সেটি হচ্ছে যে কোনো সময় এই দাঁতটা ভেঙে যেতে পারে। সেটিকে তখন ম্যানেজ করার জন্য বা এই দাঁতটা যাতে ভেঙে না যায়, তার উপরে আমরা একটা মানে কাভার দেই, সেটিকে বলা হয় ক্রাউন বা ক্যাপ। এটি আমরা এই ট্রিটমেন্টের মানে একটা প্রধান অংশ মনে করি, কারণ আমি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দিলাম, তারপর তাকে ছেড়ে দিলাম যে আপনার ব্যথা তো চলে গেছে, আপনার ইনফেকশন চলে গেছে, অসুবিধা নাই, তার কিন্তু ট্রিটমেন্টটা অর্ধেক হয়ে গেল। এটি কিন্তু হবে না, বরং কিছুদিন পরে ওই দাঁতটা কিন্তু মানে প্রেসারে, কন্টিনিউয়াস প্রেসারে ভেঙে যেতে পারে। এই যে আমি এতদিন ধরে বা এই যে রোগীটি এতদিন ধরে আসলো, এতবার এত টাকা খরচ করলো, এটিও তো একটা ফ্যাক্টর। কিন্তু তার কি হলো, কতদিন পরে ঠিক সেই মানে যে অবস্থা, যে দাঁতটা ভেঙে গেল, তখন কিন্তু তার জটিলতা আরো বেড়ে যায়। তো আমরা তখন করি কি, এটিকে মানে আসলে শুধু রুট ক্যানেল দিয়ে আমরা ঠিক করি না, তার সাথে সাথে ক্যাপ দিয়ে ওই রুট ক্যানেল করা দাঁতটাকে আমরা প্রিজার্ভ করি, ওই রুট ক্যানেল করা দাঁতের উপর যাতে পুরো প্রেশারটা না পড়ে। তখন কিন্তু এই চিকিৎসাটা আসলে সম্পূর্ণ হয়ে যায়। তো এটি হচ্ছে আসলে মোদ্দা কথা, যে একটা দাঁত যখন রুট ক্যানেল ট্রিটমেন্টের প্রয়োজন হয়, শুধু রুট ক্যানেল ট্রিটমেন্টে এটি শেষ করা যায় না। রুট ক্যানেল ট্রিটমেন্টের পরপরই আমরা এটিকে ক্যাপ বা ক্রাউন করে ফেলতে বলি, তাহলেই চিকিৎসাটা হয়ে যায়। আপা, খরচ কিরকম পড়ে এবং কতগুলো সেটিং লাগে? তুমি একটু বলছিলে যে হ্যাঁ, তোমরা এখন চেষ্টা করো যে অল্প সেটিং এর মধ্যে জিনিসটাকে কমপ্লিট করবার, সেটাই বা কিভাবে করছো? অনেক অত্যাধুনিক পদ্ধতি এসে গেছে আর কি, হ্যাঁ, যেগুলো বিভিন্ন ডেন্টাল ক্লিনিকগুলোতে সাধারণত আমরা করছি। তো এই যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলো আসার পেছনে সবচেয়ে বড় যেই মানে আমাদের যে যে ইয়েটা মানে কারণটা এবং উপকারিতাটা, সেটি হচ্ছে যে যত কম সময় শেষ করা যায়
রোগীর যত কম ভিজিট আসলে আমরা নিতে পারি, বা সবারই তো আসলে যার যার কাজ আছে, কেউ তো প্রতিদিন বা 2 সপ্তাহ পর বা 1 সপ্তাহ পর পরে মানে ডাক্তারের কাছে যেতেই হবে। অনেকে এমনি বলেই দেয় যে যতই সমস্যা হোক না কেন আপনি সবচেয়ে ভালো প্রসিডিউরটা আপনি মানে আমাকে দেন, আমি বারবার আসতে পারবো না। তো এটি আমরা অপশনগুলো বলে দেই ডাক্তাররা রোগীদের কাছে যে এই অপশন আছে, আপনারা কোনটা ব্যবহার করবেন। হ্যাঁ, তো যদি আপনার মনে করেন সবগুলো দিয়েই সম্ভব, কিন্তু খরচটা আসলে ডিপেন্ড করছে এই প্রসিডিওর গুলোর উপরে। হ্যাঁ, সাধারণ এবং কোন অনেক সময় দেখা যায় যে বিভিন্ন এরিয়ার কারণে বা বিভিন্ন চেম্বারের কারণে এই খরচটা আসলে ভ্যারি করে। তো সাধারণত মানে একেবারে ন্যূনতম যদি আমি বলি, বা এই যে হসপিটালগুলোতেও যদি হয় অনেক সময় 3,000 বা 5,000 থেকে শুরু করে এর চেয়ে আরো অনেক আসলে অত্যাধুনিক মানের যন্ত্রপাতি, অত্যাধুনিক পদ্ধতির উপর ডিপেন্ড করে সেটি 15-20 পর্যন্ত আসলে যেতে পারে রুট ক্যানাল ট্রিটমেন্টটা। আপা, করোনা কাল চলছে, কিছুদিন আগ পর্যন্ত কোয়ারেন্টাইনে আমরা ছিলাম খুব শক্তপোক্ত ভাবে। এখন সবকিছু একটু শিথিল হচ্ছে। তো এই সময়গুলোতে তোমরা চেম্বারগুলো মোটামুটি অনেকগুলো চেম্বার খুলে গেছে। এই হ্যাঁ, হ্যাঁ। সময় তোমরা রোগীদেরকে সেবাটা কিভাবে দিচ্ছ? খুব কারণ হাইজিন গুরুত্বপূর্ণ। মেনটেনেরও তো একটা ব্যাপার রয়েছে, আর দাঁতের নিশ্চয়ই, ব্যাপারটা তো নিশ্চয়ই। খুবই সেন্সিটিভ। খুবই ভীষণ সেন্সিটিভ, কারণ হচ্ছে আমরা করোনা বা কোভিড-19 মানে সংক্রমণ প্রতিরোধের জন্য যে এরিয়ার গুলোর কথা বলি প্রোটেকশন রাখতে, যে নাক, মুখ এবং চোখ, এবং সেই ভাইরাসের আধার কিন্তু এই 3টা জায়গা, এবং সেই ভাইরাসের একদম। যে সবচেয়ে মানে লোড যেখানে থাকে সেই মুখ নিয়ে কিন্তু আমাদের কাজ। তো আমাদের কিন্তু আসলে ওইভাবে মানে বলার কোনো অপেক্ষা রাখে না যে আপনি দূরে বসেন, আমি আপনাকে ওষুধগুলো লিখে দেই, ওষুধটা খেয়ে তারপরে আপনি মানে আমাকে জানাবেন কি অবস্থা। আসলে এই মানে অবকাশ থাকে না আমাদের। তো আমরা যেটা করেছিলাম শুরুর দিকে, করোনার শুরুর দিকে, তখন তো আসলে অনেক সময় মানে অনেকেই বুঝে উঠতে পারিনি আমরা যে আসলে কিভাবে শুরু করলে এত রিস্কি একটা ট্রিটমেন্ট আমরা দিতে পারবো, যেটি কিন্তু আবার যাদের দাঁতের এবং মুখের সমস্যা সেটি নিয়েও তো আসলে তারা বসে থাকতে পারবে না, সেটি কতদিন আর পুষিয়ে রাখা যায়। তো শুরুর দিকে তারপরও আমরা চেষ্টা করেছি যে টেলি ডেন্টিস্ট্রির মাধ্যমে আমরা কিছু সেবা দিতে, যে আমরা একটু বুঝতে চাই যে কিভাবে আসলে বোঝার যে সময়টা সেটি আমরা বেশ কিছুদিন আসলে নিয়েছি, যে কোন উপায়ে করলে আমরা ডাক্তারের প্রোটেকশন এবং রোগীর প্রোটেকশন দুটোই আসলে মেনটেন করতে পারবো, কারণ দুটোই জরুরি। একজন রোগী যদি কোনো কারণে কোভিড পজিটিভ হয়ে আসেন, সেই রোগীটি যখন ডাক্তারকে আসলে সংক্রমণের একটা ঝুঁকির মধ্যে ফেলে দেন, সেই ডাক্তার যখন বা চিকিৎসক যখন সংক্রমিত হন, সেটি কিন্তু একটা সুপার স্প্রেডিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। এবং আমরা দেখেছি এতদিনে অনেকেই জানি এটি, যে ডাক্তাররা যদি সংক্রমিত হন সেটি কিন্তু একটা বড় ধরনের মানে সংক্রমণের সুযোগ করে দেয়। হ্যাঁ, তো এই জন্যই ডাক্তারদেরকে সুপার স্প্রেডার বলা হয়। তো এখন যেটি আমরা করছি, গত কয়েক মাস ধরে মোটামুটি ভাবে আসলে বুঝেছি যে এখন তো একেবারেই চিকিৎসা না দিয়ে আসলে কোনো উপায় নেই। তো যেই রোগীগুলো এতদিন হয়তো রোগগুলোকে পুষে রেখেছিল বা ওষুধ খেয়ে কিছুদিন আর কি দমিয়ে রেখেছিল, তাদের তো আসলে আসার সময় হয়ে এসেছে তাদের সেই যখন ক্লিনিকগুলোতে বা হসপিটালগুলোতে আসে, আমরা সর্বোচ্চ প্রোটেকশন মেনটেন করে চেম্বারগুলোতে বসছি, বা মানে রোগীদের দেখার জন্য চিকিৎসকরা সর্বোচ্চ প্রোটেকশন নেওয়ার চেষ্টা করছি। এবং সেই রোগীগুলো যখন চেম্বারে বা হসপিটালে ক্লিনিকগুলোতে প্রবেশ করছে, প্রবেশ দ্বার থেকেই, একেবারে এন্ট্রেন্স থেকেই তাদের সেই সুরক্ষাটা আমরা যথাসম্ভব আসলে 100% সুরক্ষা দেয়াটা তো আসলে আমরা কেউই তো জানি না যে 100% সুরক্ষা আসলে কোথায়। সবই তো আন্দাজ। করোনার কিন্তু কেউই আমরা বলতে পারছি না যে আসলে 100% সুরক্ষা কোথায়, কোনো বিষয়ই আসলে আমরা জানি না। আমরা 3টি বিষয় মানে জানি, যে মাস্ক পরা, শারীরিক দূরত্ব মেনটেন করা এবং হাত ধোয়া। এই বিষয়গুলোতে আসলে কোনো মত পার্থক্য নেই, এগুলিতে সবাই আমরা মানে বুঝে গেছি যে এটি আসলে একটা বড় উপায়। তো সেটি আসলে আমরা চেম্বারগুলোতে মেনটেন করছি। যখন রোগীরা আসছে তাদেরকে প্রপার স্যানিটাইজেশন করে তাদের এবং তাদের হিস্ট্রি নেওয়া হয়, রিসেপশন থেকে তাদের হিস্ট্রি নেওয়া হয়, তাদের কোনো এক্সপোজার ছিল কিনা, তাদের ফ্যামিলিতে কোনো কোভিড হিস্ট্রি ছিল কিনা, তাদের নিজেদের গত কয়েকদিন কোনো সিমটম ছিল কিনা। যদিও সিমটমটা এখানে খুব মানে ভূমিকা পালন করে না, অনেকেই আছে যারা সিমটমলেস ক্যারিয়ার। তো আসলে সেগুলো তো আসলে চিন্তা করলে অনেক সময় অনেক কিছু অসম্ভবই হয়ে যায়। তো তারপরও এগুলোকে মাথায় রেখে যতটুকু সম্ভব সর্বোচ্চ প্রোটেকশন নিয়েই তাদেরকে আমরা মানে রোগী দেখছি এবং নিজেদের প্রোটেকশনের বিষয়গুলো মানে করছি। আরেকটা বিষয় হচ্ছে রোগীদের ক্ষেত্রে আমি যেটা
সবসময়ই আর কি সাধারণ মানুষদের বলি যে আপনারা এখনো আমি এই অনুষ্ঠানের মাধ্যমে মানে যারা সাধারণ দর্শক আছেন তাদেরকে বলবো, যে কোনো চেম্বারে, সেটি ডেন্টাল চেম্বার হতে পারে, যে সেটা যে কোনো ডাক্তারের চেম্বার হতে পারে, গিয়ে অন্তত পক্ষে মানে কোনো মানে একেবারে সব হিস্ট্রি গুলো আপনারা সঠিক দেবেন। আপনাদের ফ্যামিলিতে যদি কোভিড-19 পজিটিভ থাকেও আপনারা সেটা হাইড করবেন না। অনেকে আছে মানে অনেকেই মনে করেন যে হাইড করলে না করলে তো ডাক্তার দেখবেন না, আসলে কিন্তু তা না। কিন্তু আমাদের প্রোটেকশনের বিষয়টা আমরা যাতে একটু জোরদার করতে পারি সেটিকে একটু আপনারা মানে সাহায্য করা বা কোঅপারেট করা। এই হাইটটা করার কারণে হয় কি, আপনি হয়তো আপনার পরিবারের কারো কাছ থেকে এসেছেন, আপনার নিজের মধ্যে হয়তো ইমিউনিটি থাকতে পারে, সেই কারণে আপনি ক্যারিয়ার হয়েছেন কিন্তু আপনার কোনো সিমটম নাই। আপনার থেকে যে ডাক্তারটা, তার কিন্তু আসলে মানে চলে আসতে পারে রোগটা, এই সুযোগটা দেওয়া যাবে না। কিংবা সেই ডাক্তারও যদি ইমিউনিটি ভালো থাকে, তিনিও হয়তো ভালো থাকতে পারেন, সেই ডাক্তারের থেকে যখন আবার আরেকজন রোগী ইনফেক্টেড হবে, তারা কিন্তু তার মৃত্যুর কারণ কিন্তু আপনি হয়ে যেতে পারেন। তো এই সুযোগটা দেওয়া যাবে না। আপনি যখনই কোনো চেম্বারে যান, পুরো হিস্ট্রিটা সুন্দর মতো দিয়ে তারপর আপনি আপনার রোগের চিকিৎসা কিন্তু নিশ্চিত করতে পারেন। এটি খুব জরুরি মানে মেনটেন করা, সেটি সব রোগীদের জন্য। সচেতন থাকা আসলে, এতে নিজের যেমন উপকার হবে তেমনি সমাজের উপকার। একেবারে এটির কোনো বিকল্প নেই। আমরা স্বাস্থ্যবিধির কথা বলছি, স্বাস্থ্যবিধি মেনে চলা, কিন্তু চলছি কজনে আসলে? স্বাস্থ্যবিধির তো একেবারে তোয়াক্কাই করছি না এখন। খুব গুটি কয়েক যারা আমরা সচেতন আছি তারা হয়তো করছি, কিন্তু করতে হবে এবং এটিকেই এখন পার্ট অফ লাইফ মানে ধরে নিতে হবে। নিউ নর্মাল লাইফ বলছি আমরা, নিউ নর্মাল লাইফটা কি? নিউ নর্মাল লাইফকে কিন্তু এই বিধিনিষেধ স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবার নতুন করে জীবনযাপন করা নয়। স্বাস্থ্যবিধিকে মেনে চলে নিজের গুরুত্বপূর্ণ কাজগুলো সুন্দর মতো পালন করা, সেটিকেই কিন্তু আসলে নিউ নর্মাল লাইফ বলছি আমরা। তো এগুলোকে আসলে পার্ট অফ লাইফ করে নিতে হবে, এটির কোনো বিকল্প নেই। একদম খুব সুন্দর করে বললে। দর্শক অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আপা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, এবং খুব সুন্দর কিছু মানে মাথিন, তোমাকে আসলে প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই। খুব সুন্দর একটা উপস্থাপনা আসলে দেখলাম তোমার কাছ থেকে, এবং তোমার উপস্থাপনায় অনুষ্ঠান করতে পেরে খুব ভালো লাগছে। দর্শকদের যেটা বলবো সেটি হচ্ছে, এতক্ষণ আসলে আমরা যা বললাম সেটির প্রধান কারণ হচ্ছে, বা আমাদের প্রধান যে উদ্দেশ্য সেটি হচ্ছে আপনাদের সুস্থতা, এবং আপনারা ভালো থাকেন যাতে। যে কোনো রোগ হবার আগে প্রতিরোধটা খুব জরুরি, সেটি যাতে করা যায় সেগুলোই কিন্তু আমাদের এই জাতীয় মানে অনুষ্ঠানগুলো তার মূল উদ্দেশ্য। তো নিশ্চয়ই আপনারা এই রোগ প্রতিরোধগুলো করার, মুখের এবং দাঁতের যে রোগগুলো প্রতিরোধ করার যে উপায় সেগুলো নিশ্চয়ই জেনেছেন। প্রধান যে বিষয় সেটি আমি ইতিমধ্যে অনেকবার বলেছি, যে ব্রাশ করা, নিয়মিত ব্রাশ করা, নিয়মিত ডাক্তারের চেম্বারগুলোতে সঠিক সময় মতো যাওয়া, ডাক্তারের শরণাপন্ন হওয়া, যাতে করে আগে থেকে ইনিশিয়াল স্টেজে যাতে রোগগুলো প্রতিরোধ করা যায়। আরেকটা বিষয় আমি খুব জোর দিয়ে বলবো, অবশ্যই একজন চিকিৎসকের কাছে যাবেন, রেজিস্টার্ড ডেন্টাল সার্জনের কাছে যাবেন। আর হচ্ছে আপনার ঘরের যে শিশু আছে সেই শিশুদের দাঁতের যত্নের প্রতিও কিন্তু একটু যত্নশীল হতে হবে। আমরা কিন্তু নিজেদের দাঁত দিয়ে শুধু থাকলেই হবে না। আমরা মনে করি যে শিশুরা যদি শিশুদের দাঁত তো দুধ দাঁত, সেই দুধ দাঁত কদিন পরে পড়ে যাবে, অসুবিধা নাই। কিন্তু কয়দিন পরে কবে পড়ছে, এক একটা দুধ দাঁত পড়ার এক একটা সঠিক সময় রয়েছে, ওই সময়টা আমাদের দিতে হবে। তার আগে কিন্তু আমরা সেই দাঁতটা ফেলতে দিতে পারি না, সেই দাঁতটা নষ্ট করে দিতে পারি না। এই দাঁতগুলো, শিশুদের দাঁতগুলো যদি ভালো থাকে, সেই শিশুটির দাঁতে কিন্তু সে যখন পরবর্তীতে অ্যাডাল্ট হবে, সেই মানে সুন্দর সুন্দর হাসির অধিকারী হবার জন্য প্রধান যে মানে গাইডলাইনটা সেটি কিন্তু শিশুর দুধ দাঁতগুলো দিচ্ছে। তাই শিশুর দুধ দাঁত ভালো রাখা এবং সেই দুধ দাঁতের যত্ন নেওয়া খুব প্রয়োজন, এবং সেটি অবশ্যই বাবা মায়ের উপর এবং যারা কেয়ার গিভার আছেন তাদের উপর বর্তায়। তাই আপনারা ভালো থাকুন, আপনাদের সুস্থ সুন্দর দাঁতের অধিকারী হন আপনারা, এবং আপনাদের শিশুদের দাঁতের এবং মুখের যত্ন নিন, এইটুকুই বলবো, এবং সবাই ভালো থাকুন। নিশ্চয়ই আমরা আরেকটি অনুষ্ঠান করব শিশুদের দাঁতের যত্ন নিয়ে, আর সেখানে তো তোমাকে আমরা অবশ্যই চাই। নিশ্চয়ই নিশ্চয়ই। দর্শক, আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগছে সাপ্তাহিক অনুষ্ঠান সেটা আমাদেরকে জানাবেন। যদি বিশেষ করবার জন্য কোনো পরামর্শ থাকে সেটিও আপনারা আমাদেরকে বলবেন। শুভকামনা, সবাই ভালো থাকুন।